ভোরের আলো কেবল ফুটতে শুরু করেছে, স্নিগ্ধ এক সকালের সূচনা। আধার সরে গিয়ে প্রভাতের বিস্তার হবে ধরণীতে। লাল আভা আকাশে বিদ্যমান। এই আভা ধীরে ধীরে মুছে ফেলবে উজ্জ্বল আলোক রশ্মি। বাইকের ইঞ্জিন থাপ করে থেমে গেছে। হাতের গ্লাভস করে পিছনে ঘাড় ফিরিয়ে মৃদু স্বরে বলে উঠল, সুপ্রভাত আমার কোমলমতি সুশ্রী মায়াবিনী। ঠোঁট এলিয়ে হাসে দিল ইসমা খাতুন। নির্জন রাস্তা, নতুন সকালের আগমন। এক জোড়া দম্পতি প্রাণ খোলা হাসি বিনিময় করে রাস্তায় দাঁড়ালো। সন্ধ্যার পর ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে মেজর ওসামা আর তার স্ত্রী ইসমা খাতুন। রাতের খাবার রেস্টুরেন্টে খাওয়া হয়েছে। এত বড় রাত তারা বাইকে চড়ে বেরিয়েছে। ইসমার ঘুম পেলে স্বামীর কাঁধে মাথা রেখে ঘণ্টাখানেক ঘুমিয়েছে। আর মেজর খন্দকার বাইক নীরব জায়গা থামিয়ে নিজের শক্তপোক্ত কাঁধে স্ত্রীর মাথা রেখে দিয়েছে। কোথাও একটু থেমে চা পান করেছে, কোথাও একটু থেমে চিপস বিস্কুট খেয়েছে। তারপর নর্মাল স্পিডে বাইক চালিয়ে জালালাবাদ আস্তে আস্তে ভোর হয়ে গেছে। দারুণ একটা রাত উপভোগ করেছে ইসমা। ক্যাপ্টেন রিয়াদ আর একজন সৈনিক এগিয়ে আসলো। কুশলাদি বিনিময় করে তারা বাইকের পিছনে থেকে বেঁধে রাখা ব্যাগ রশি থেকে ছাড়িয়ে কোয়ার্টার দিকে যেতে লাগলো। দুইটা বেডরুম, একটা ড্রয়িং রুম, ছোট একটা রান্নাঘর, একটা বারান্দা, একটা ওয়াশরুম আর একটা ওয়াশরুম রয়েছে ড্রয়িং রুমের সাথে। গোছানো পরিপাটি বিছানায় সুন্দর আসবাবপত্র। ইসমাকে এখানে আনার আগে মেজর খন্দকার সব গুছিয়ে রেখেছে। নামাজের খুব অল্প সময় আছে। দুজন ঝটপট উঁচু করে ফজরের সালাদ আদায় করে নিল। তুমি খুব ক্লান্ত, শুয়ে থাকো, আমি নাস্তা নিয়ে আসি। নাস্তা খেয়ে তারপর ঘুমাবে। আপনি তো সারা রাত একটু ঘুমাননি। আমার চেয়ে বেশি ক্লান্ত আপনি। এর চেয়ে আরও বেশি জার্নি করার ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ। তোমরা মেয়েরা অল্পতেই দুর্বল হয়ে যাও। ঠিক বলেছেন, আসলেই আমার ক্লান্ত লাগছে এখন। তবে রাতের বাতাসের সাথে পাল্লা দিয়ে বাইক ছুটিয়ে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দেব, কোনোদিন ভাবতেও পারিনি। অনেক কিছুই আমাদের ভাবনার বাইরে থাকে, যা চমকপ্রদ হয়ে ধরা দেয় সঠিক সময়ে। তুমি যখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলে তখন অন্ধকারে আলো শূন্যতার মাঝে পূর্ণতা পেয়েছে। তুমি পূর্ণতা আমার কাছে, তুমি পূর্ণময়ী, কেশবতী, মায়াবিনী, স্নিগ্ধময়ী, স্বচ্ছ মনের এক রমণী। মোশাররফ খন্দকার কল করে খবর নিল ছেলে আর ছেলের বউ ঠিকঠাক পৌঁছাতে পেরেছে কিনা। ওসামার বের হতে হয়নি, ক্যাপ্টেন রিয়াদ নাস্তা দিয়ে গেছে। দুজন নাস্তা করে নিল। তুমি ঘুমাও, আমি আসছি। দেখা করে আসি সবার সাথে, একটু বিশ্রাম করে নেন। না গো, সিক্রেট মিশনের জন্য মিটিং করতে হবে, আমার জন্য সবাই অপেক্ষারত। তাহলে কখন আসবেন? 2 ঘন্টার মতো লাগবে। আসার সময় বাজার নিয়ে আসবেন? না, 2 দিন পর রান্নার কাছে হাত দিবে। তোমাকে নিয়ে বের হবো, রান্নার জন্য যা যা লাগবে নিয়ে আসবো। আমি আসতে দেরি হলে ভয় পেও না। ঘুম ভেঙে গেলে ছোট করে একটা টেক্সট দিবে, বোরিং লাগলে বাড়িতে ফোন করে কথা বলবে। আচ্ছা, চিন্তা করবেন না। ইসমার কপালে চুমু এঁকে মেজর খন্দকার বের হয়ে গেল। এই সকাল কারোর জন্য স্বস্তি, আবার কারোর জন্য তীব্র অস্বস্তি, লজ্জা এবং হাহাকার। জরিনা হাওমাও করে কাঁদছে। সুমি প্রেমিকের সাথে রাতে পালিয়ে গেছে। বিয়ের আগে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলের সাথে সংসার পাতার জন্য এই সংসারে এবং সন্তানকে ছেড়েছে। জরিনার কান্নায় আশেপাশের মানুষ ভিড় জমিয়েছে। রাহাতের বাড়িতে এমন ভিড় জমেছিল, ইসমা যেদিন রাহাতের 50,000 টাকা ছেড়ে রাহাতের মুখে ছুঁড়ে দিয়েছিল, পায়ের স্যান্ডেল খুলে রাহাতকে সবার সামনে পিটিয়েছিল, সেদিন অনেকে ইসমার পক্ষ হয়ে কথা বলেছে, কেউ বিপক্ষে। যারা ইসমার দেমাগ নিয়ে নাক মুখ কুঁচকেছে তারাই আজ রাহাতের বাড়িতে দাঁড়িয়ে সুমির নিন্দাচার করছে আর ইসমার প্রশংসা করছে। মানুষের মুখে কোনো ব্রেক নেই, যখন যা বলে শান্তি পায়। সবাই বলাবলি করছে নিজের ছোট ছেলেকে রেখে এমন জঘন্য কাজ কীভাবে করলো। এই প্রশ্নের উত্তর দেবে কে? রাহাতের মাথায় হাত। 3 লাখ টাকা ঘরে ছিল, সুমি সেগুলো চুরি করে সাথে নিয়ে গেছে। ঘরের স্বর্ণ গয়না সব উধাও। জরিনার গয়নাও চুরি হয়ে গেছে। সুমি চলে গেছে তাতে আফসোস থাকবে, দূরে থাক, উল্টো হাতের খুশি ধরে না। তবে সমস্যা হলো টাকা পয়সা আর গয়নাগুলো শোক। পাড়া প্রতিবেশীর কটাক্ষের ভয়ে লজ্জা লাগছে বেরোতে। সবাই আজ ইসমার নামে নিয়ে স্মরণ করছে। ইসমা এই ছিল, ওই ছিল। ইসমা ভালো মেয়ে ছিল, ইসমা মরে গেলেও এই কাজ করতো না। আর সুমি সন্তান রেখে অবৈধ সম্পর্ক করেছে এবং পাপের কলসি পূর্ণ করেছে।
এইসব কথা বলে মানুষ ছিঁচিঁ করছে। মাচেদা খানম দেখে আবার চলে গেছে। ফোন করে ইসমার মায়ের কাছে খবর পৌঁছে দিল। জরিনা হুঁশ হারিয়ে সত্য কথা মুখ দিয়ে বের করে ফেলেছে। সেদিন ইসমার নামে মিথ্যা বলে রাহাতকে দিয়ে মার খাইয়েছে, সাথে এও বলেছে ইসমা সেদিন রাহানকে পানি থেকে উঠিয়েছিল, মারতে চায়নি। সুমি আর জরিনা মিথ্যে বলে অপবাদ দিয়েছে। রাহাত যেন অন্য গ্রহে চলে গেছে। মায়ের মুখ থেকে নিশ্চিত বাক্যলাপ শুনে এক চাপা দেওয়া সত্য অতীত উন্মোচিত হলো রাহাতের কাছে। হায় রে কপাল! এই মিথ্যা শুনে ইসমাকে শেষবারের মতো আঘাত করেছে। শুধু হাত দিয়ে আঘাত করেনি, মুখ দিয়েও খোঁটা দিয়েছে। সন্তান জন্মদান অক্ষ, এ কথা রাহাতও বলেছে। ইসমাকে একসময় নিঃস্ব করে করেছিল রাহাত। আছে রাহাত হলো নিঃস্ব, আর ইসমা কোনো এক পুরুষের চোখের শীতলতা। এই কষ্ট রাহাত কাকে দেখাবে? সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে মেজর ওসামা হাঁটছে। সে একা হাঁটছে না, সাথে তার অর্ধাঙ্গিনী রয়েছে। ক্যান্টনমেন্টে ঘুরে ঘুরে ইসমাকে দেখাচ্ছে খুব সুন্দর পরিবেশ। ইসমা দেখে দেখে প্রশ্ন করছে, আর ইসমার স্বামী একটা একটা উত্তর দিচ্ছে। মূল ফটক থেকে দুজন সেনা সদস্য বড় বড় চোখ দিয়ে মেজরকে হাসি হাসি মুখে পাশে ম্যাডামকে নিয়ে হাঁটতে দেখে উসখুস করছেন। ওসামা তেড়া চোখে দুজন সৈনিকের দিকে এগিয়ে আসলো। চোখ দিয়ে গিলে ফেলবে নাকি? না স্যার, চোখ দিয়ে কি গিলে যায়? তাও আবার আস্ত মানুষ। আবার হলো আমাদের স্যার, এমন ধূর্ত কাজ জীবনও করবো না। কি বলতে চাইছো? স্যার, ম্যাডামকে নিয়ে যে আজ 2 মাস হয়েছে সিলেটে এসেছেন, আজ প্রথম ক্যান্টনমেন্টে এসেছেন। আমরা আপনাকে আর ম্যাডামকে একটু আপ্যায়ন করতে চাই। প্লিজ স্যার, না করবেন না। আমাকে সকালে দেখো, সন্ধ্যায় দেখো, রাতে দেখো, কোনোদিন তো আমাকে এইভাবে আপ্যায়ন করতে চাওনি। ব্রু নাচিয়ে মেজর জিজ্ঞেস করলো। স্যার, আপনি তো আমাদেরকে আপ্যায়ন করেন, আমি কিভাবে আপ্যায়ন করি? ম্যাডামের সামনে দেখাবো কি করে? বলতে পারলে দেখাতেও পারবে। উল্টাপাল্টা কাজ করে পানিশমেন্ট পেতে হয়, ওইটাকে আপ্যায়ন বলেছ? সুতরাং কীভাবে আপ্যায়ন করে দেখিয়ে দাও। না না স্যার, এ হয় না। এই না হলে ওই হবে, ওই না হলে ও হবে, ও না হলে ও হবে। না না স্যার, তোমাদের ম্যাডামকে দেখিয়ে দাও কীভাবে আপ্যায়ন করা হয় তোমাদেরকে। না স্যার, ম্যাডামের সামনে পারবো না। তোমাদেরকে দাওয়াত রইল, শুক্রবারে জুমার নামাজ পড়ে আমার সাথে কোয়ার্টারে চলে যাবে, সাথে আর কয়েকজনকে নিবে। দুজনের চোখে মুখে কি উত্তেজনা, কৃতজ্ঞতা জানিয়ে বললো, অনেকদিন পর দাওয়াত পেলাম, কবে যে শুক্রবার আসবে রে। মেজর খন্দকার স্ত্রী হাত পা ধরে পা চালিয়ে বলল, আমার খাতুন চিপস খায়, বেড়াতে গেলে কিছু নিতে হয়, খালি হাতে আবার চলে যাবে না। তবে তোমাদেরকেও খালি মুখে ফেরত পাঠাবো। 2 বস্তা চিপস নিয়ে যাবো স্যার? 2 বস্তা লাগবে না, প্রতিজন একটা করে চিপস আনবেন। না স্যার, চিপসের বস্তা নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে মেজর মজার ছলে বলল, বস্তা এত বড় আনবে যেন তোমার মতো একটা শরীর ঢুকতে পারে। কেন স্যার? বস্তায় ঢুকাবো তোমাদের, তারপর অফিসারদের হাতে তুলে দেব। না স্যার, বস্তা নিয়ে যাব না। গুড বয়। কি দেখছো বোকা খাতুন, আপনি সবার সাথে এভাবেই কথা বলেন? হ্যাঁ, সবার সাথে, বিশেষ করে যারা নতুন জয়েন হয় তাদের সাথে আরও খোলামেলা কথা বলি। এখানে মিলেমিশে থাকতে হয়। আমরা সবাই মিলেই একটা পরিবার। কখনো নিজেরা রান্না করি, কখনো সময় পেলে পরিবারের কথা আলোচনা করি, আবার একসাথে বাইরে বের হই। ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ওরা এখন হাঁটছে সবুজ গাছের নিচে। বিকালের ঠান্ডা ঠান্ডা কোলাহল ছাড়া নীরব পরিবেশ। মেজরের ঠোঁটে হাসি দেখা গেল। ইসমা প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। হাসছেন কেন আপনি? শুনতে চাও? অবশ্যই। ওই দেখো, সাইকেলে করে একজন আসছে, সেনা পোশাকে একজন সাইকেল নিয়ে এই রাস্তায় আসছে। তার কথা বলছেন? হ্যাঁ। দেখো ওকে কি করি এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কী অবস্থা তোমার এখন? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাডামকে নিয়ে ঘুরতে বের হয়েছেন? পায়ে হেঁটে আর কতক্ষণ ঘুরবো? ম্যাডাম ডাকছো, স্যার ডাকছো, আবার সাইকেল চড়ে বসে আছো। সাইকেলটা একটু দিলেও তো আরাম করে ঘুরতে পারি। কী আর করার আছে, পোলাপান সম্মান করে না। স্ত্রীকে নিয়ে বের হয়েছি, কখন থেকে হাঁটছে আর আমার ওয়াইফ, অথচ কেউ সাহায্য করে না। হন্তদন্ত হয়ে সৈনিক সাইকেল থেকে নেমে গেল। স্যার, ম্যাডামকে নিয়ে ঘুরে আসুন, আমি অন্য উপায়ে চলে যাব। ধন্যবাদ তোমাকে। এখন সেনানিবাসের আশেপাশে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ম্যাডামকে। আচ্ছা স্যার, আমারও ভালো লাগছে আপনাকে উপকার করতে পেরে। মেজর ওসামা খন্দকার সাইকেলে বসে ইশারা করলো ইসমাকে পিছনে বসতে। আপনি এমন করলেন কেন তার সাথে? ডিউটি ফাঁকি দিয়েছে, তাই এভাবে শিক্ষা দিলাম। এখন 2 মাইল রাস্তা হেঁটে হেঁটে যাবে, আবার আসবে। হেঁটে যাবে কেন? গাড়ি দিয়ে যাবে? না, হেঁটেই যেতে হবে। মূল ফটকে কর্নেল বসে আছেন, দেখা মাত্রই আদেশ জারি করবে। কোনো যানবাহনে না উঠে হেঁটে হেঁটে যেতে হবে। আপনি তো দুষ্টু বটে। হ্যাঁ, ঠিক বলেছ।
আমার দাদিও বলতো আমি দুষ্টু হলেও সীমা অতিক্রম করি না। সেনানিবাসের সামনে একজন মহিলা তার 5 বছরের বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা সিঁথিতে সিঁদুর আর হাতে শাখা দেখে বোঝা যাচ্ছে তারা হিন্দু। ওসামা খন্দকারের গায়ে পোলো শার্ট আর সাদা প্যান্ট ইউনিফর্ম পরা থাকলে মহিলা বুঝতে পারত তার সামনে একজন সেনা সদস্য দাঁড়িয়ে আছে। অতি ভদ্রতার সহিত মেজর প্রশ্ন করলো, দিদি এখানে কিছু দরকার আপনার? এত সুন্দর করে দিদি ডাকায় সুজাতা চ্যাটার্জি নামের নারীটি অবাক হয়ে গেল। 5 বছরের বাচ্চা ছিলেন নন্দন। সে মায়ের নীরবতায় বলে ফেলল, আমি একটু সেনানিবাসে যেতে চাই, আমার খুব ইচ্ছে ভেতরে যাওয়ার। বাচ্চাটির মা বলল, ও প্রতিদিন এখান দিয়ে যাওয়ার সময় বায়না ধরে ভেতরে ঢুকবে, ওর বাবা বুঝিয়ে নিয়ে যায়, কিন্তু আজ আমার কথাই শুনছে না। বাচ্চাটা মাথায় হাত দিয়ে মেজর খন্দকার জিজ্ঞেস করলো, তোর নাম কি বাবু? আমার নাম নন্দন। আর তোমার? আমার নাম হলো ওসামা খন্দকার। তুমি যাবে আমার সাথে? কোথায়? যেখানে যেতে চাইছো সেখানে। বাচ্চারা খুশি হয়ে গেল। মেজর আবার ভদ্রতার সহিত সুজাতার উদ্দেশ্যে বলল, দিদি আমি একজন মেজর, আপনারা ভিতরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সুজাতা বিস্মিত অবাক চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া পুরুষটার দিকে। মেজর আবার বলল, এ হলো আমার মিসেস, আপনি আমার মিসেসের সাথে হেঁটে আসুন। ছোট্ট নন্দনের খুশি দেখে আর কে, সে মেজরের হাত ধরে ঘুরছে। মেজর ওসামা খন্দকার একজন সৈনিকের মাথা থেকে ক্যাপ খুলে নন্দনের মাথায় পরিয়ে দিল। নন্দন খিলখিলিয়ে হাসছে। নন্দনের মা সুজাতার চোখে জল এসে গেছে। ইসমা নতুনভাবে মেজরের কিছু গুণাবলী পরখ করছে। নন্দনের হাত ধরে মেজর পুরো সেনানিবাস ঘুরিয়েছে। ছোট নন্দন আজ সেনানিবাস দেখেছে এবং সৈন্যদের আদর পেয়েছে। কেউ চকলেট খাওয়ার জন্য টাকা দিয়েছে, কেউ আদর করে নাম জানতে চেয়েছে, কেউ আবার সেনা ক্যাপ পরা নন্দনের সাথে হাসি মুখে ছবি উঠিয়েছে। যাওয়ার সময় সুজাতা কৃতজ্ঞতা জানাতে ভুলল না। আর নন্দন মেজরের কোমরে ধরে ফিসফিস করে কিছু বলে গেছে, যা সুজাতা বা ইসমা কেউ শুনেনি। নন্দন আর সুজাতাকে বিদায় দিয়ে ইসমা সাইকেলের পিছনে চেপে বসল। 20-25 মিনিট পর মাগরিবের আজান দেবে। সাইকেলের চাকা একটু দূর যেতে ইসমা উৎসাহে গলায় বলে উঠল, একটু ধীরে ধীরে সাইকেল চালান। কেন গো? সামনে একদল সেনাবাহিনী কাঁধে রাইফেল ঝুলিয়ে হেঁটে আসছে। মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। এর আগে একসাথে এতজন সৈনিক দেখিনি। একজনের পর একজন সিরিয়াল বজায় রেখে হাঁটছে। একে একে সবাই মেজরকে স্যালুট করলো। মেজরের মনে হঠাৎ করে কিছু একটা উকি দিল। জোরে 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 বলতে লাগলো, কারোর এই লৌহ কপাট, কারোর এই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, উড়ো প্রাচীর প্রাচীর ভেদি। কারোর ওই লৌহ কপাট, কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, উড়ো প্রাচীর ভেদি। কারোর ওই লৌহ কপাট, কারোর ওই লৌহ কপাট। গাজরে বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেশ সাজা মুক্ত স্বাধীন সত্য রে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি। সবগুলো সৈনিক এক পা মাটিতে স্থির রেখে আরেক পা ধপধপ করে মাটিতে ওঠানামা করছে। রাইফেলের নিচের অংশ পিচ ঢালা রাস্তায় বাড়ি দিয়ে শব্দ তুলছে। একে একে প্রত্যেকে নিজ নিজ রাইফেল রাস্তায় সংঘর্ষ তৈরি করছে। মেজর ওসামা খন্দকার সাইকেল দিয়ে ঘুরছে এক রাস্তা, বারবার তার পিছনে বসা ইসমা খাতুন, যে বর্তমানে একটা মোহে চলে গেছে। এই বিদ্রোহী গান শেষ করে মেজর এক গর্জন তুলল, হাত উপরে উঠে চিৎকার করে বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৈনিকরা পূর্ণ উদ্যমে গলার তেজ বাড়িয়ে হাত উঁচিয়ে বলতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলি শেষ লগ্নে কমলা রঙের সূর্য অস্তকালে সাক্ষী হলো এক মহান স্লোগানের। সিলেটের আকাশ বাতাস মুখরিত হলো সেই ধ্বনিতে। বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ছে স্লোগানের প্রফুল্লতা। এই যেন স্লোগান নয়, যেন নিজের মাঝে শক্তি অর্জন, শত্রুর চোখে ভয় সঞ্চারে, প্রকট সত্য নির্মাণের প্রাচীরের ধৈর্য। মেজর আগের মতো রাউন্ড দিতে দিতে বলল, আই এম ট্রু মুসলিম, মাই প্রফেট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন খাঁটি মুসলমান, আমার নবী এবং নেতা হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈনিকরা রাইফেল নাচিয়ে নাচিয়ে পা তুলে তুলে মাটিতে রেখে বুকে হাত দিয়ে বলতে লাগলো, আই এম ট্রু মুসলিম, মাই প্রফেট অ্যান্ড লিডার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইফেল আর পায়ের
বুটের দুটো ধাতব পদার্থের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক ঐশ্বরিক আওয়াজ। প্রতিটা সৈনিকের চোখে উচ্ছ্বাস, মুখের ধ্বনি, বুকে হাত। তারা এখনো পিচ ঢালা রাস্তায় পায়ের বোটার রাইফেল দিয়ে আওয়াজ তুলছে। মসজিদের মিনার থেকে আজান ভেসে আসছে। দুইটা সৈনিক জিপ থেকে নেমে আসলো, অফিসার, জেনারেল, কর্নেল। তারা সবাই স্লোগানে যোগ দিল। সবাই একসাথে সঙ্গীত গাইল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর একসাথে 50-60 জন সেনাবাহিনী চড়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় হারিয়ে গেলে বোকা খাতুন? হারিয়ে নিয়ে গেছেন আমায়, এখনো ঘুরে আছি। তুমি আমার প্রিয়তমা, আর আপনি আমার রিয়েল হিরো। ইসমা জ্বরে কাঁপছে। খাট থেকে কোনো রকমে উঠে জানালা লাগিয়ে আবার শুয়ে পড়লো। বাইরে বৃষ্টি হচ্ছে। ঢাকা থেকে কল করেছে তুলি। ইসমার কাপা কাপা গলা শুনে তুলে উত্তেজিত হয়ে গেল। কি হয়েছে ভাবি? জ্বর এসেছে। ভাইয়া কোথায়? হেড অফিসে জরুরি মিটিং আছে। বিকালে জ্বর হয়েছে, মেডিসিন নিয়েছি। জ্বর বিকালে কমে গিয়েছিল, কিন্তু মাগরিবের পর আবার আসছে। তোমার ভাইয়া মিটিং শেষ হলে চলে আসবে। তোমার ভাই আর্মড ফোর্স থেকে লেডি অফিসার বাসায় পাঠাতে চেয়েছিল, আমি না করেছি। তুলির কথা শুনে ইসমার মা আর শাশুড়ি চিন্তিত হয়ে গেল। ইসমার সাথে কেউ নেই, মেয়েটা কীভাবে কী করবে? ইসমার তুলির সাথে কথা বলতে বলতে মেজরের আগমন ঘটে। বৃষ্টিতে কাকভেজা হয়ে ওসামা খন্দকার ছুটে এসেছে। ভেজা ইউনিফর্ম পাল্টে শুকনো কাপড় গায়ে দিয়ে হাত রাখলো ইসমার কপালে। শরীরে মাত্রাধিক গরম, জলপট্টি মাথা দিয়ে রান্নাঘরে চলে গেল। ভাত আর গরুর মাংস রান্না করা আছে। রান্নাঘর থেকে বের হয়ে নিচু হয়ে জানতে চাইল, কি দিয়ে ভাত খেতে পারবে? কিছু খেতে ইচ্ছে করছে না, মুখ তেতো হয়ে আছে। খালি পেটে মেডিসিন নেওয়া যাবে না, কষ্ট হলে অল্প কিছু খেতে হবে। কী তৈরি করে দিব বলো? আলুর ভর্তা হলে মনে হয় খেতে পারবো। আলু সিদ্ধ বসিয়ে আর আবার চলে আসলো খাতুনের কাছে। বারান্দার কুচকানো কাপড় ভাঁজ করতে করতে বলছে, ক্লাস 5-6 থাকতে আমরা টিচারের উপর নজর রাখতাম। টিচার আমাদের উপর নজরদারি করে তার থেকে বেশি নজরদারি আমরা করতাম। কখন টিচার ক্লাসরুমে প্রবেশ করবে আর কখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে, আমরা এই সুযোগ খুঁজে বেড়াতাম। টিচার না থাকলে দুষ্টুমি করতাম। সে অবস্থা হয়েছে আমাদের সাথে। অপরাধীরা আমাদের কঠোর উপর নজর রাখে। ইসমা হাত বাড়িয়ে আস্তে আস্তে বলল, গামছা দিন আমার হাতে। ওসামা খন্দকার গামছা হাতে দিল। ইসমা শুয়ে থেকে ইশারা দিল মাথা নিচু করতে। ইসমা হাত বাড়িয়ে স্বামীর ভেজা মাথা মুছে দিল। জ্বরে তোমার মুখ শুকিয়ে গেছে। জ্বর আসলে আমার বেহাল দশা হয়ে যায়। উঠে বসো, চুলা ছেড়ে দিই। চুলে চিরুনি করতে করতে মোবাইলে বাড়ির সবার সাথে কথা হয়ে গেছে। লম্বা চুলে বেনি করে রান্নাঘরে চলে গেল। আলু সিদ্ধ হয়ে গেছে। ইসমা রান্নাঘরের সামনে চেয়ারে বসে বসে দেখছে মেজর খন্দকারের কাজ। পেঁয়াজ মরিচ নিয়েছে কুচি করতে। ইসমা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, আমাকে দিন, কেটে দিই। মেজর দিল না, নিজে কেটে ফেললো। কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়ে ভাতের লোকমা তুলে নিল। ইসমা খাতুনের মুখে, লবণ হয়েছে? হ্যাঁ, সব কিছু একদম ঠিক হয়েছে, আপনিও খেয়ে নিন। একটুকু গোস্ত নেই? না, গোস্ত নিলে আর খেতেই পারবো না। ইসমাকে খাওয়ানোর সাথে সাথে নিজেও খেয়ে নিল। খাওয়ার ফাঁকে ফাঁকে দুষ্টুমিও ছাড়লো না। কখনো গালের কাটা দাগে চুমু দেওয়া, কখনো চোখের পাতায় ফু দেওয়া, কখনো বেনি ধরে টান দেওয়া। ইসমা হাসতে হাসতে বলল, আপনার সহকর্মীরা জানে তো? কি? মাঠে ময়দানে ট্রেনিংয়ের দায়িত্বে আপনি একজন মেজর আর বাসায় একজন হিরো, তা আপনার সহকর্মীরা জানে? কেন জানবে না? অবশ্যই জানে। তোমার প্রতি আমি যত্নশীল এবং সন্তুষ্ট। তুমি আমার হৃদয়ের রানী, তা কারো অজানা নয়। ইসমা মুখে হাসি বজায় রেখে বলল, মেজর জাহিদের স্ত্রীর সাথে ওই দিন কথায় কথায় সে আপনার অনেক প্রশংসা করেছে। মেজর জাহিদ তার স্ত্রীর সাথে আপনার কথা বলে? আমাকে নিয়ে কি কথা বলে? এই যে ডিউটিতে থেকেও একটু পর পর কল করেন, কোনো সুন্দর জায়গাতে গেলে আমাকে ভিডিও কলে দেখান এবং বলেন সেখানে আমাকে নিয়ে যাবেন। এগুলো রং চা খাবে? এই সময় চা মন্দ হয় না, কড়া লিকার দিবেন। বাইরে বৃষ্টির প্রকট থেমে গেছে। থেমে থেমে গাছের পাতা থেকে টুকটুক পানি পড়ছে। পরিবেশটা বেশ শীতল। ইসমাকে মেডিসিন খাইয়ে গরম চা হাতে দিল। দুজনের হাতে ধোয়া ওঠা গরম চা। মেজরের কাঁধে মাথা রেখে ইসমা একটু একটু গরম চা পান করছে। সিক্রেট মিশনে রিয়াদ ভাইও যাবে? হ্যাঁ, ক্যাপ্টেনও যাবে। আপনি কখনো মিশনে গিয়েছেন? গিয়েছি। রিয়াদ ভাইয়ের ছেলেটা লামিয়া ভাবির মতো হয়েছে। আমাদের বাচ্চা হলে কার মতো হবে? আনমনে কথাটা বলে ইসমার নয়ন জোড়া ঘোরালো স্বামীর পানে। তারপর করুণ মুখশ্রেণী বলল, আমার পেটে কোনো অস্তিত্ব আসবে না। মেজর কোনোরূপ কথা না বলে খাতুনকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে নিল। ইসমার লিপ্টে আছে স্বামীর বুকে। শত সহস্র কোটি কোটি মানুষের সৃষ্টিকর্তা কে?
এক স্রষ্টা। জীবন মরণের ক্ষমতা কার হাতে? এক স্রষ্টার হাতে। বাচ্চা পয়দা করার মালিক কি? এক স্রষ্টা। প্রথম নরনারীর কোলে কি প্রথম বাচ্চা দান করেছেন? এক স্রষ্টা। প্রতিটা নারীর গর্ভে কার ইশারায় জমাট রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি হয়? কার হুকুমে সেই মাংসপিণ্ডে জান আসে? এক স্রষ্টার হুকুমে। সেই স্রষ্টা যদি তোমার ভাগ্যে অন্য কিছু রেখে থাকেন তবে তুমি অসন্তুষ্ট হবে? তার ইচ্ছার বিরুদ্ধে আদম সন্তানের কোনো ইচ্ছা থাকতে পারে? না, থাকতে পারে না। তবে ঠিক আছে, এ কথা সর্বদা মাথায় রাখবে, স্রষ্টার হাতে সৃষ্টি করা কোনো ব্যাপার না। একসময় তিনি তোমাকে এত দান করবে যা তুমি কল্পনাও করনি। সব নারী চায় মা হতে, তাকে কেউ মা ডাকতে। এখন থেকে আমি দোয়া করব, শুধু তোমার জন্য দোয়া করব। কি দোয়া করবেন বলা যাবে না। কেন বলবেন না? যার কাছে হাত বাঁধবো তার কাছেই বলবো, তাকে বলতে হয় না। তিনি বান্দার প্রকাশ্য লোকায়িত সব কিছুই জানেন, তবু তিনি পছন্দ করেন তার দরবারে ভিক্ষুকের মতো চাইতে। আমরা সবাই ভিক্ষুক আমাদের প্রভুর কাছে। তিনি দয়া না করলে আমরা কুলহারা। আপনি সবসময় খুব সুন্দর করে কথা বলেন, আমার মন ভালো হয়ে যায়, নিজেকে খুব খুব সুখী লাগে। চা ঠান্ডা হয়ে গেল তো? আমার মনও তো ঠান্ডা হয়ে গেছে। মেজর খন্দকার ইসমা ঘুমিয়ে গেছে মেজরের বুকে। রুমে এখনো লাইট চলছে। বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করছে কাটা জায়গায়। ঘুমন্ত স্ত্রীর গালে কতগুলো চুমু দিল, কপালে গভীর চুমু এঁকে চেয়ে রইল নরম মনের রমণের দিকে। এই চেহারায় আটকে গেছে ওসামা খন্দকার। বধূকে বুকে নিয়ে ঘুমিয়ে গেল। ইসমার জ্বর এখন স্বাভাবিক। ফজর আজান ভেসে আসে মসজিদের মিনার থেকে। ইসমা মনোযোগ দিয়ে আজানটা শুনল। ফজর আজান ইসমার কলিজে লাগে। এই আজানের ধ্বনি কেমন জানি লাগে। খন্দকার সাহেবের এখনো ঘুম ভাঙেনি। ওসামা যেমন করে বুকে মাথা চাপিয়ে ঘুমিয়েছিল, ইসমা সেইভাবে আছে। ইসমা দুই হাতে জড়িয়ে ধরল প্রিয়তমাকে। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। ঘুম ভাঙতে বেকুল হয়ে প্রেয়সীর কপালে গালে হাত রেখে দেখতে লাগলো শরীরে জ্বর আছে নাকি। মাশাআল্লাহ, জ্বর তো নেই, এখন সুস্থ বোধ করছে। আজ তো আপনার ছুটির দিন, জাফলং গেলে কেমন হয়? ভালো আইডিয়া, নাস্তা পরে বেরিয়ে যাব। সিলেট কোয়ার্টার। ইসমা 1.5 বছর কেটেছে। মেজর বউ ছাড়া কোথাও থাকে না। নিজের সাথে ঢাকা নিয়ে যায়, নিজের সাথে সিলেট নিয়ে আসে। এখানে তাহিয়া খাতুন মাঝে মাঝে আসে। ওসামার মা মালিয়া খানম এসেছে 2-3 বার। তুলি টুসি তার 2-3 দিন থেকে কিছুদিন আগে গেছে। মোবারক খন্দকার ভাতিজি দুজনকে নিয়ে গেছে। জাফলং হলো সিলেটের দর্শনীয় স্থানের মাঝে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। ইন্ডিয়ার পাহাড়ে ঘেঁষে বাংলাদেশের সীমানা। এই এই পার থেকে ইন্ডিয়া দেখা যায়। ঝুলন্ত ডাউকি ব্রিজে ইন্ডিয়ার গাড়িগুলো একটার পর একটা চলছে। বাংলাদেশের জাফলং থেকে স্পষ্ট দেখা যায় ইন্ডিয়ার ডিজাইন করা বাড়িগুলো সরাসরি দেখা যায় এখান থেকে। সহধর্মীর হাত জোড়ে মেজর খন্দকার সিঁড়ি বেয়ে নামছে। অনিন্দ সুন্দর প্রকৃতি, মনোরম দৃশ্য দেখতে। নিচে নামতে হলে অনেকগুলি সিঁড়ি পার হতে হয়। মেজর আর তার স্ত্রী 11টা বাজে এখানে পৌঁছেছেন। সিলেটের সব পর্যটক কেন্দ্র ইসমা 2 বার করে ঘুরেছে। সময় পেলে বাইক ছুটিয়েছে ওসামা খন্দকার। ইসমা স্বপ্নের মতো সময় কাটায় সুন্দর মনের মানুষটার সাথে। আজ বেশ গরম পড়েছে। সিঁড়িগুলো শেষ করে মেজর তাড়াতাড়ি একটা পিঙ্ক কালার ক্যাপ কিনে নিল, তারপর পরিয়ে দিল বউয়ের মাথায়। ছেলেদের ক্যাপও তো পাওয়া যায়, আপনিও একটা পড়ুন। না, আমি পড়ব না। স্বচ্ছ পানির নিচে সাদা পাথর, মেঘালয়ের পাহাড়, আর উপরে খণ্ড খণ্ড মেঘেদের বিস্তর মেলা। ইসমা হাতের আঁচলায় পানি নিয়ে ছুঁড়ে মারল প্রিয় মানুষের মুখে। আরও 2 বার পানি ছুঁড়িয়ে দিল। ওসমা খন্দকার পানি নিয়ে এগিয়ে আসতে ইসমা পালিয়ে যেতে চাইল। দ্রুত ছুটতে গিয়ে বড় পাথরের সাথে পা বেঁচে পড়ে যাচ্ছ। ঠিক সেই সময় ঝড়ের গতিতে ইসমার বাহু চেপে ধরল মেজর। আরেকটু হলে তো পড়ে যেতে। শুধু তুমি পানি নিয়ে দুষ্টুমি করে, আমি পানি দেবো না, যাও। রাগ করেছেন? তোমার সাথে রাগ করতে পারি আমি? কেন, আমার সাথে রাগ করা যায় না? না, মোটেও না। তোমাকে দেখলেই তো রাগ পালিয়ে যায়। তুমি আমার শান্তির কারণ। দুজনে পিএন নদীর স্বচ্ছ ঠান্ডা পানিতে হাঁটু পর্যন্ত ভিজিয়ে ফেলেছে। ভেজে শরীরে নৌকা করে আবার মায়াবী ঝর্ণায় গিয়েছে। মায়াবী ঝর্ণা থেকে ফের পিএন নদীর পাড়ে এসে মেজর স্ত্রীকে বড় ছাতার নিচে চেয়ারে বসিয়ে চলে গেল জোহরের নামাজ পড়তে। বর্ডার গার্ডদের সাথে সালাত আদায় করে চলে গেল জাফলং স্পটের দক্ষিণ দিকে। তারা বাসা থেকে খাবার এনেছে। দুজনের ভিজা কাপড় শুকিয়ে গেছে। এখানে অনেক বাতাস আর প্রচুর গরম। বাতাস আর রোদের মিশ্রণে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে ইসমা খাইয়ে দিল ব্ল্যাক ডায়মন্ডকে। ইন্ডিয়ার পাহাড় এবং কিছু কিছু বাড়ির ঘর দেখা যায়। পাহাড়ি বনক ফুলের সুবাস দিয়ে আসছে। ইসমা হঠাৎ করে মন্ত্রী লিয়াকত আলীর ব্যাপারে জানতে চাইল।
কোনো ভনিতে ছাড়ে মেজর বলতে লাগলো, পঞ্চম শ্রেণী থেকে আমাদের বন্ধুত্ব। আমি, রায়ান, সজীব আর লাবিব। লাবিব হলো লিয়াকত আলীর ছেলে। দশম শ্রেণীতে ভয়ানক ঘটনা ঘটে। লাবিবকে গুলি করা হয়। বাদল ছিল আমাদের ক্লাসমেট। ওর বড় ভাই ভার্সিটিতে সিনিয়রদেরকে র্যাগিং করে। আর লাবিব নাদুস নদুস স্বাস্থ্যের অধিকারী ছিল। ওর মোটা দেহ নিয়ে বাদল লাবিবকে কটাক্ষ করতো। আমার সামনে কখনোই কেউ ওকে কিছু বলতে পারতো না। রায়ান আর সজীব ও প্রোটেক্ট করতো লাবিবকে। টেস্ট পরীক্ষার দিন সবার সামনে বাদল বুলি করে লাবিবকে। সেদিন আমি অসুস্থ থাকায় মা আমাকে স্কুলে যেতে দেয়নি। লাবিব ভীষণ লজ্জা পায়। রায়ান আর সজীব সাহায্য করেন লাবিবকে। মনের দুঃখে সবার সামনে অপমানিত হয়ে বাসায় গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে লাবিব। লিয়াকত আলীর একমাত্র ছেলে হলো লাবিব, আর তাদের আর কোনো সন্তান নেই। আদরের ছেলে মুমূর্ষু অবস্থায় লাবিবের মা সইতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারা যায়। লিয়াকত আলী সিঙ্গাপুরে নিয়ে যায় লাবিবকে। লিয়াকত আলীর সুখে সংসারে এলোমেলো হয়ে যায় বাদলের কারণে। লাবিব আরও বেশি কষ্ট পায়। সজীব আর রায়ানের চুপ থাকা দেখে লিয়াকত আলী সব জানতে পেরে ভয়ানক প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, বাদলকে মেরে ফেলে। তারপর সজীবকে ওসামার কণ্ঠ কেঁপে উঠে, আখিদয় ছলছল হয়। ইসমা ফট করে বলল, মন্ত্রী লিয়াকত আলী সজীবকে কেন মারল? ওই যে সজীব লাবিবকে বিপদে দেখেও সাহায্য করেনি, তাই রায়ানকে মারতে চেয়েছে। তবে লাবিব সিঙ্গাপুর থেকে সজীবের মার্ডারের কথা শুনে ওর বাবার সাথে রাগারাগি করে। ইসমা উত্তেজিত হয়ে বলে, এই সামান্য কারণে ছেলের বন্ধুকে খুন করে ফেলবে? বিষয়টা ততটাও সামান্য নয়। লাবিব ছিল মৃত্যু পথের যাত্রী। লাবিবের মাও মারা গেল ওই সময়। লিয়াকত আলীর নিজের মাঝে ছিল না সুখের একটা সংসার, শেষ হয়ে যায় র্যাগিংয়ের ভয়াবহতায়। সজীবকে প্রথম মারতে চাইলে পরে লিয়াকত আলী না করে দেয়। তবে সজীবকে এর আগে মেরে ফেলা হয়। তখন থেকে সজীবের হত্যার কারণ হিসেবে লিয়াকত আলীর সাথে দ্বন্দ্ব লাগে আমার। রায়ানকে রাগে লাথি মেরেছি ও আর সজীব যদি লাবিবের পাশে দাঁড়াতো তবে এমন খারাপ কিছুই হতো না। লাবিবের চিকিৎসা সিঙ্গাপুরে হয়েছে। লাবিব আর রায়ানকে বলেছি আমার সাথে আরও যোগাযোগ না করতে। লাবিব যদি আত্মহত্যার চেষ্টা না করতো তবে এত সব কিছু হতো না। সজীব আর রায়হান তারা কেন লাবিবকে বাদলের হাত থেকে বাঁচায়নি? বাদলের সাথে ওর চেলাপেলা ছিল, তাই ওরা ভয় পেয়ে সাহস পায়নি। সব কিছুই র্যাগিংয়ের কারণে। আই হ্যাট দ্য ওয়ার্ড র্যাগিং, আই হ্যাট র্যাগিং। লিয়াকত আলী সবসময় আমার সব কিছুতে নজরদারিতে রাখে। কেন? লাবিব রাহিম ওরা দুজন আমার অভিমান ভাঙতে চায় আর ওদেরকে সাহায্য করে লিয়াকত আলী। আমি সবসময় লিয়াকত আলী, রায়ান আর লাবিব থেকে দূরে থাকি। সজীবের জানাজা দিয়ে এই যে মুখ ফিরিয়েছে আর কারোর সাথে স্বাভাবিক হয়নি। সজীবকে মারার অপরাধে লিয়াকত আলী প্রচুর ডিপ্রেশনে থাকে। সজীবকে মারার দায় লাবিব ও ওর বাবার সাথে অনেক বছর কথা বলেনি। যত যাই হোক, হত্যার দায় কোনো কিছু দিয়ে পোষায় না। রায়ান ফায়ার সার্ভিসে যোগ দিয়েছে। আমি সেনাবাহিনীতে, আর লাবিব সিঙ্গাপুরে জব করে। এখন বিকাল, পাহাড়ে শীতল বাতাস ছুঁয়ে দিল মেজর তার স্ত্রীকে। ইসমা ঘুমিয়ে গেছে মেজরের হাঁটুতে মাথা রেখে। কত শান্তির ঘুম ঘুমিয়েছে ইসমা খাতুন। এই পুরুষের সান্নিধ্যে থাকলে সব কিছুতে আনন্দ, আত্মবিশ্বাস আর সুখের ছায়া লেপটে থাকে ইসমা নামক রমণী। জাফলংয়ের আর নজর কাড়া সৌন্দর্য, টাউকি ব্রিজের ওই গাছগাছালি মনোরম পরিবেশ সাক্ষী হলো এক দম্পতির ভালোবাসার সরলতায়। পেরিয়ে গেল আরও 6টি মাস। কোয়ার্টারে পাক্কা 2 বছর পূর্ণ হয়েছে ওসামা আর ইসমার সংসার। সিলেটের বর্ডারে কিছু সমস্যা হয়েছে, তাই সেনাবাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে বর্ডারে। তাদের নেতৃত্বে রয়েছে 2জন মেজর, একজন কর্নেল। ওসামা খন্দকার তাদের মধ্যে একজন। রাত 2টে ছুঁই ছুঁই। ইসমা পায়চারি করছে দূরে দূরে বুকে। মেজর কখন আসবে আর কখনো সরাসরি কথাটা জানাবে। অদ্ভুত আনন্দ হচ্ছে ইসমার, যা বলা যা বোঝানো সম্ভব নয়। অপেক্ষা করতে করতে সে মোক্ষম সময় এসে গেল। ক্লান্ত শরীর নিয়ে চমৎকার হাসি ধরে ব্ল্যাক ডায়মন্ড দরজা লাগিয়ে অপরাধ গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে, রাগ করছো? ইসমা কিছুই বলছে না। মেজর তাড়াতাড়ি ইউনিফর্ম পাল্টে নর্মাল কাপড় পরে নিল। তারপর নিজের রান্নাঘর থেকে 2জনের জন্য খাবার বেড়ে আনলো। ইসমা কেমন কেমন যেন করছে। আমি জানি তুমি খাওয়ানি, বসো, 2জনে খেয়ে নিই। আমাদের ডিউটি এমনই সোনা পাখি, কিন্তু তোমাকে অন্যরকম দেখাচ্ছে কেন? ইসমা জর্জর দিয়ে কেঁদে ফেললো। ব্ল্যাক ডায়মন্ড হতভম্ব। ইসমা কাঁদতে কাঁদতে গলা জড়িয়ে ধরলে মেজর খন্দকারের। শক্ত 2 হাতে আষ্টে পৃষ্ঠে চাপটে ধরে কোমল স্বরে মেজর বলছে, আমার বোকা খাতুনের কি হয়েছে? দেরি হয়েছে বলে চিন্তায় ছিলে? কথা বলছো না কেন পাখি? কিছু একটা বলো। ফুফিয়ে ফুফিয়ে ইসমা ভাঙ্গা ভাঙ্গা অস্পষ্ট গলায় বলল, আমি প্রেগনেন্ট। আমি বন্ধা নই। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন।
ব্ল্যাক ডায়মন্ড কিং কর্তব্য বিমূঢ়। ইসমা এখনও কাঁদছে। কত কত রহমত বরকত নাজিল হলে এই 2 রুমের ফ্ল্যাটে। 7-8 মিনিট অতিবাহিত হওয়ার পর মেজর খন্দকারের স্ত্রীর আদুরে মুখে হিসাব চাড়া চুমু দিল। কাটা গালে, অপর গালে, কপালে, থুতনিতে, নাকে, চোখের পাতায়, বাদ গেল না কানের লতিও। আমাকে কেউ বন্ধা বলবে না, তাই না? আমার ইসমা খাতুন স্বাভাবিক হই, তারপর কথা বলবো। সত্যি স্বাভাবিক হয়ে মেজর বলছে, প্রত্যেকটা নিঃসন্তান নারী পূর্ণতার স্বাদ পেয়ে যাক। তাদের কোলে শিশু না আসলেও তাদের কোলে আলো দান করুক মহান রব। তারা পূর্ণ সম্মানের সাথে বেঁচে থাকুক। এই প্রিয় নারী, তুমি সত্য কথা শোনো নাও। তোমার বাচ্চা হলেও তুমি ইসমা খাতুন, তোমার বাচ্চা না হলেও তুমি ইসমা খাতুন। তোমার কোনো খুঁত থাকলেও তুমি আমার কাছে অপূর্ব এক মানবী। বন্ধাত্ম কারো দুর্বলতা হতে পারে না, নিঃসন্তান কারো দোষের বিষয় বস্তু নয়। এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলে মেয়ে দুটোই দান করেন, আর যাকে ইচ্ছে ছেলে মেয়ে কিছু দেন না। তাই বলে কি বিশেষ নিঃসন্তান নারী সমাজের অবহেলিত হয়ে পরিচিত হবে? ঘৃণিত আর অবহেলিত তারা যারা ডাস্টবিনে নিষ্পাপ শিশুকে ফেলে যায়। ঘৃণিত লাঞ্ছিত তারা যারা মেয়ে সন্তান হবে বলে পেটে মেরে ফেলে অনাগত সন্তানকে। ঘৃণিত তারা যারা পর পুরুষের পিড়িতে দেওয়ানা হয়ে ছোটো ছোটো বাচ্চা রেখে চলে যায়। সেই নারী কখনো অলক্ষী নয় যে গভীর রাতে একটা বাচ্চার জননী হওয়ার জন্য ফুফিয়ে কাঁদে। এমন নারী যদি জীবদ্দশায় নিঃসন্তান থাকে, তাদেরকে আল্লাহ শেষ বিচারের দিন এত এত খুশি আর সম্মাননা দান করবেন যা পার্থিব দুনিয়ার কেউ কল্পনা করতে পারবে না। ইসমার নাক টেনে বলল, গত সপ্তাহ ধরে নিজেকে মাঝে অদ্ভুত পরিবর্তন আন্দাজ করে তামান্নাপুরের সাথে আলোচনা করেছিলাম। আপু বলেছে টেস্ট করতে। আপনাকে না জানিয়ে 5বার টেস্ট করেছি, একবারও নিরাশ হয়নি। আমাকে কেন জানালে না? আমি আগে নিশ্চিত হতে চেয়েছিলাম, কারণ প্রথম আমার কাছে অবিশ্বাস হয়ে গেছে। ঢাকায় জানে সবাই? হ্যাঁ, তামান্না আপু বলে দিয়েছে। সবাই খুশিতে বা খারাপ? কেউ আপনাকে জানায়নি যেন আমি আগে বলি তাই? 1900 পুরুষ হয়তো বাবা হবে বলে খুশি হয়, আমিও এমনটাই। তবে আমার খুশির আরও একটি কারণ। কী কারণ? তুমি।